কাজের বুয়া রহিমা শরীরে থাকা বিভিন্ন অংশ থেকে 10টা 1 লক্ষ টাকার বান্ডিল হালিম চৌধুরীকে দিয়ে বলল, এই টাকাগুলো আপনাকে অ্যাডভান্স দিচ্ছি। এখন বলেন আপনার কত টাকার সম্পদ আছে এবং কি করলে আমার কাছে বিক্রি করতে পারবেন। আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে 2টো ফ্ল্যাট কিনতে চাই। মারিয়া কাজের বুয়ার গালে থাপ্পড় দিয়ে বলল, এই ফকিন্নির মেয়ে ফকিন্নি, তুই কি আমাদেরকে টাকার গরম দেখাচ্ছিস নাকি? তুই জানিস না মনে হয় তুই আমার বাসার চাকর? আর হ্যাঁ, কার থেকে টাকা চুরি করে এনেছিস তা আগে বল। হালিম চৌধুরী তার স্ত্রী মারিয়াকে বলল, মারিয়া তুমি থামো, আমি দেখছি কি করা যায় ফকিন্নির মেয়েকে। এই ফকিন্নির মেয়ে, তোর এত সাহস কি করে হলো আমাদের টাকার গরম দেখানোর? তুই হয়তো ভুলে গিয়েছিস যখন তুই পরীক্ষা দিতে পারছিস না ফিসের জন্য, তখন তোর বাবা আমার কাছে এসে তোর জন্য টাকা নিয়ে গেছে। আর সেই ফকিন্নির মেয়ে হয়ে তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস। কাজের বুয়া রহিমা দুজনের উপর ভীষণ রেগে গিয়ে বলল, আমি এখনো পর্যন্ত আপনাদেরকে সম্মান দিয়ে কথা বলছি, আমারও আপনাদের মতো ক্ষমতা আছে দুইটাই অভদ্রভাবে কথা বলার মতো, কিন্তু সম্মানের সাথে কথা বলছি। আপনারা রেগে না গিয়ে আমি কি বলতে চাচ্ছি তা শোনার জন্য। মারিয়া বলল, তোর মতো ফকিন্নির মেয়ের কাছ থেকে আমি কি শুনবো রে? তোর মাথায় এমন জ্ঞান আছে আমাদের দেয়ার মতো? তাও তো তোর কাছে কিছুই নেই। শোন, আমাদের বাসায় কাজ ভালো না লাগলে এমনিতে বের হয়ে যা, কিন্তু ভাড়া করা টাকা নিয়ে এসে আমাদের সাথে চাপাবাজি করিস না। কাজের বুয়া রহিমা হালিম চৌধুরীকে বলল, প্লিজ আপনি একটু আপনার স্ত্রীকে থামতে বলুন, আর আমি কি বলতে চাচ্ছি তা আপনি শোনার জন্য চেষ্টা করুন, না হয় আপনার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আর হ্যাঁ, আপনার স্ত্রী জানে আমি আপনার কি হই। মারিয়া বলল, তুই ফকিন্নির মেয়ে আমার স্বামীর ফুফাতো বোন হোস, প্রত্যেককে নতুন করে পরিচয় দিতে হবে না। হালিম মারিয়াকে বলল, আচ্ছা তুমি একটু চুপ করো তো, ও কি বলতে চাচ্ছে একটু শুনি। ওর মা বাবা মারা যাওয়ার পর আমার বাবা লালন পালন করেছে, কিন্তু হুট করে এই সমস্ত আচরণ কেন করছে একটু ওর মুখ থেকে শুনি। কাজের বুয়া রহিমা দুজনের উদ্দেশ্যে বলল, এই বাসাটা ধানমন্ডির যে ফ্ল্যাটটা রয়েছে ওটা আমার নানা নানি মারা যাওয়ার আগে লোকমান মিয়া ও হামিদা বেগম দুজনে বয়স্ক হওয়ার কারণে নাতনি রহিমাকে তাদের পাশে বসিয়ে লোকমান মিয়া নাতনিকে বলল, রহিমা তোর মা বাবা তো মারা গিয়েছে তোর জন্মের সময়, কিন্তু আমি আর তোর নানি তোকে লালন পালন করেছি। এখন আমরা একেবারে বয়স্ক হয়ে গিয়েছি, কখন বাঁচি আর কখন মরে যায় তার কোনো গ্যারান্টি নেই। রহিমা নানার হাত ধরে বলল, নানা ভাই এসব কথা বলবেন না, আপনারা যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তাছাড়া আমার একটা মামাতো ভাই আছে, সেও তো দেশের বাইরে। হামিদা বেগম নাতিনের হাত ধরে বলল, তুমি একদম টেনশন করবে না, আমরা দুজনে তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি। একদিকে আমার ছেলের নাতি মা বাবার কারণে আলাদা হয়ে গিয়েছে, তার মা বাবারও আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, আর ওকে লালন পালন করে আমরা উচ্চ শিক্ষিত হবার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিয়েছি। ও হয়তো প্রতিষ্ঠিত হয়ে একদিন দেশে এসে ওর মতো করে প্রতিষ্ঠিত হয়ে যেতে পারবে। আর তোমার অসহায়ত্ব দেখে আমি আর তোমার নানা ভাই আমরা দুজনেই সমস্ত জায়গা সম্পত্তি এবং এই বিল্ডিংটা সহ তোমার নামে একটা এগ্রিমেন্ট করে রেখেছি, আর কিছুদিনের ভেতরে দলিল তোমার নামে হয়ে যাবে। লোকমান মিয়া বালিশের নিচ থেকে দলিল নাতিনের হাতে দিয়ে বলল, এই নাও তোমার সমস্ত জায়গা জমির কাগজপত্র। নাতনি রহিমা বেগম ইমোশনাল হয়ে চোখে জল ছেড়ে দিয়ে তাদেরকে জড়িয়ে ধরে বলল, আমি মা বাবা হারা হয়েছি কিন্তু কখনো তার জন্য মন খারাপ করিনি, কিন্তু তোমাদের আচার আচরণ দেখে ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। আমি এত ভালোবাসা হয়তো আমার মা বাবার কাছ থেকে পেতাম না যা তোমাদের কাছ থেকে পেয়েছি। নানি বলল, তোমার কাগজপত্রগুলো তুমি যত্ন করে রেখো। নাতনি ঠিক আছে বলে চলে গেল তার রুমে। নানা নানি মারা যাওয়ার বেশ কিছুদিন পর রহিমা বাসায় একা একা বসে খুব চিন্তায় পড়ে গেল। কিভাবে বাসায় একা একা থাকবে, কিভাবে দিন দুনিয়া করবে, অনেক চিন্তা ভাবনা করছে। এর মধ্যেই ভাই হালিম এসে ফুফাতো বোন রহিমাকে বলল, এই আমি তো দেশের বাইরে থেকে চলে এসেছি, তুই কি এ বাসায় থাকবি নাকি অন্য কোথাও যাবি? রহিমা বলল, ভাই তুমি এভাবে বলছো কেন? আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় গিয়ে থাকবো? হালিম চৌধুরী বলল, তুই কোথায় থাকবি তা আমার দেখার বিষয় না, তাছাড়া আমি কয়েকদিনের ভেতর বিয়ে করে বউ বাসায় নিয়ে আসবো। এই বিল্ডিং এর এই বাসায় আমি আর আমার স্ত্রী থাকবো। এখানে তোমাকে নিয়ে যদি কোনো ঝামেলা হয় তাহলে আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে। রহিমা বলল, ভাই তুমি বিয়ে করেছো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দিতে হবে। আমি আজকে 20 বছর ধরে এই বাসায় খাওয়া দাওয়া করে বড় হয়েছি, কিন্তু হুট করে যদি আমাকে বাসা থেকে বের করে দাও আমার তো কোনো পরিস্থিতি থাকবে না কোথাও গিয়ে থাকার। হালিম চৌধুরী বলল, ঠিক আছে মানলাম তুমি বাসায় থাকবে, কিন্তু এখন যেভাবে আছো সেভাবে থাকতে পারবে না। এই বাসার কাজের বুয়ার মতো করে এই বাসায় থাকতে হবে। আমার কথা যদি রাজি থাকো তাহলে হ্যাঁ বলো, আর না হলে চলে যেতে পারো। রহিমা বলল, ঠিক আছে আমি রাজি আছি। হালিম চৌধুরী বলল, ঠিক আছে বাসা পরিষ্কার করা শুরু করো। হালিম চৌধুরী বিয়ে করার কিছুদিন পর তারা স্বামী স্ত্রী দুজন মিলে রহিমাকে বলল, এই আমরা তো দেশের বাইরে চলে যাচ্ছি, আর এই বাসা ও পুরো বিল্ডিং এর দায়িত্ব আমি একজনকে দিয়ে দিচ্ছি, তুই কোথায় গিয়ে থাকবি? রহিমা বলল, ভাইয়া তুমি এসব কি বলছো? আমি তোমাদের দুজনের অত্যাচার অনেক সহ্য করেছি, তাও যদি তোমরা দুজন মিলে আমাকে বাসা থেকে বের করে দেওয়ার প্ল্যানিং করো তাহলে তোমাদের নিজের বিবেক দিয়ে বলো আমি কোথায় গিয়ে থাকবো? মারিয়া বলল, কোথায় থাকবি আর না থাকবি এটা আমাদের দেখার বিষয় না, তাছাড়া এই মুহূর্তে তোমার নানা নানি বেঁচে নেই, ওরা যেহেতু মারা গিয়েছে তোমারও এই বাসায় কোনো মূল্য নেই। তাছাড়া তোমার মতো একজন ফকিন্নির মেয়ে আমাদের সাথে থাকা খাওয়া দাওয়া সহ সম্পূর্ণ আমরা বহন করেছি, কিন্তু মাঝে মধ্যে বাসায় যখন আমাদের
দামি গেস্ট আসে তখন তুমি যে আমাদের ভাই আর ভাবি বলে ডাকো তা আমাদের সম্মানের আঘাতে লাগে। তাই সবকিছু আমরা ভেবে বলছি, তোমাকে বাসা থেকে বের করে দেব। রহিমা বলল, ঠিক আছে, আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি, কিন্তু আমি যে সমস্ত অত্যাচার সহ্য করেছি তার কেউ সহ্য করবে না। কিন্তু আমি কয়েকদিনের ভেতর দুজনের মুখোমুখি হচ্ছি, সহ্য করতে পারবি কিনা তা আমি বুঝছি না। এই বলে বাসা থেকে বের হয়ে গেল। হালিম চৌধুরী বলল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, তাও হয়তো বকে গেল। রহিমা এলাকার শিল্পপতি রেজাউল চৌধুরীর অফিসে গিয়ে তার দলিলপত্র দেখে বলল, ভাইজান, আপনি তো জানেন আমি লোকমান কোম্পানির নাতনি। নানা নানি মারা যাওয়ার আগে তাদের সমস্ত সম্পত্তির দলিল আমার নামে লিখে দিয়েছে। আর আমার মামাতো ভাই, ওর তো কোনো এখানে বাড়িঘর কিছুই নেই। রেজাউল চৌধুরী বলল, হ্যাঁ সেটা আমি আগে থেকে জানি। তোমার কিছু টাকা তোমার নানা ভাই আমার কাছে জমা রেখেছে তোমার জন্য। রহিমা তা শুনে খুশি হয়ে হেসে রেজাউল চৌধুরীকে বলল, আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে অনেক খুশি হারুন ভাই, আপনার একটু হেল্প লাগতো আমার। আর আমার নানা নানি যে সমস্ত জায়গা, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স ছিল সব আমার নামে লিখে দিয়েছে। আমার মামাতো ভাইয়ের নামে কিছুই নেই, কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ পুরনো বাসায় থাকছি। মামাতো ভাইয়েরও ভাবির কাজের বুয়ার মতো, তারা আমাকে 1 টাকা দামেরও মূল্য করে না। তাই ভাবছি তাদেরকে একটা ট্রাক দেব, আর সেটাতে দিতে আপনার হেল্প লাগবে। রেজাউল চৌধুরী বলল, তুমি কোনো টেনশন করিও না, তোমার যে সমস্ত হেল্প লাগে আমি করব। তোমার মতো এতিম অসহায়ের পাশে আমি থাকতে চাই। এই বলে টাকাগুলো রহিমাকে দিয়ে বলল, তুমি এগুলো দিয়ে তাদেরকে একটু টাইট দিয়ে আসো, বাকিটা আমি দেখছি। ধন্যবাদ দিয়ে রহিমা খুশি হয়ে টাকাগুলো নিয়ে বের হয়ে গেল। রহিমা সমস্ত ঘটনা শোনার পর হালিম চৌধুরী ও মারিয়া রহিমার পায়ে পড়ে গেল। তারপর দুজনে ক্ষমা চেয়ে বলল, প্লিজ বোন, আমাকে ক্ষমা করে দাও, আমরা আসলে ভুল বুঝেছি। তুমি অসহায় এতিম নও, তুমি আমাদের বোন। রহিমা বলল, আমি এত অত্যাচার সহ্য করার পর মনে করেছো আমি ক্ষমা করব তোমাদের? কখনো না। দুদিন পর আমাকে আবারও দুজন মিলে মেরে ফেলবে, তখন আমার আর কিছু করার থাকবে না। আরে আমার এই সমস্ত জায়গা জমি টাকা সহ আমি নষ্ট করতে চাই না তোমাদের দিয়ে। মারিয়া বলল, প্লিজ বোন, আমাদেরকে আর ভুল বুঝো না, আমরা এই মুহূর্তে তোমার কথাই চলবো, তোমার কথাই বসবো, তবু আমাদের আর ভুল বুঝো না। আজকের পর থেকে আমরা 2 বোন 1 ভাই। হালিম চৌধুরী বলল, বোন, এত করে বলছি তবুও তোর মন ঘামছে না? রহিমা বলল, ঠিক আছে, একটা কাজ করতে পারি, এই বাসাটাই থাকতে পারবে দুজনে। অন্য জায়গায় যে সমস্ত জায়গা জমি আছে সবকিছু আমার হয়ে থাকবে, শুধু এই বাসাটা তোমাদের নামে লিখে দিব। হালিম চৌধুরী বলল, কোনো অসুবিধা নেই, এতটুকু হলেই হবে। তাছাড়া তুমি আর টেনশন করো না, তোমাকে নিয়ে আর কোনো রাজনীতি চলবে না আমাদের মধ্যে। আজকে থেকে আমরা একে অপরের আপনজন। মারিয়া রহিমা বেগমকে জড়িয়ে ধরে বলল, প্লিজ বোন, তুমি আমাদের ক্ষমা করে দাও, এবার একটু হাসো। 3 জনে মিলে হাসতে হাসতে আপন হয়ে গেল। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।